হে এভরিওয়ান, আজকে প্রিপোজিশনের উপরে আমাদের সেকেন্ড ক্লাস। এই ক্লাসটার আমাদের বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে যারা আগামী দিনে গ্রাম পঞ্চায়েত এক্সাম দিতে চলেছে, যারা আগামী দিনে ঝাড়খণ্ড টেট দিতে চলেছে, যারা বিহার স্টেট যেটা মেন এক্সাম রয়েছে ওটা দিতে চলেছে, যারা এসএলএসটি 3-র জন্য প্রিপারেশন শুরু করেছে, এবং বেসিক্যালি যে সমস্ত এসএসসির ওয়ান ডে এক্সামগুলো হয়, WBPSCর এক্সামগুলো হয়, সে সমস্ত এক্সামে যদি ইংরেজির গ্রামার সিলেবাসে থাকে তাহলে ভেবে নিতে হবে যে এই গ্রামার টপিকের মধ্যে এই প্রিপোজিশন এত ইম্পর্টেন্ট টপিক যে বিনা প্রিপোজিশন ছাড়া তো কোশ্চেনই গঠন হয় না। ঠিক আছে, 2 থেকে 3 নম্বর প্রিপোজিশন থাকেই থাকে। এই প্রিপোজিশন টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো এর আগে আমরা প্রিপোজিশনের জেনারেল রুল সম্পর্কে নিয়ে আলোচনা করেছি, কিছু পোর্শন বাকি থেকে গেছে বলে আজকে আমরা এটা আলোচনা করব এবং নতুনের দিকে এগোবো। তো এখানে যেটা আমাদের রুলস রয়েছে যে যদি কোনো সেন্টেন্স আমরা ইনফিনিটিভ দেখতে পাই তো সেক্ষেত্রে দেখো প্রিপোজিশন কীভাবে বসে। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + V1, তাই তো? এখানে V1 নয়, এটা সবসময় বেস ফর্ম বলবো, যে 2 এর পরে বেস ফর্ম মানে এটা হচ্ছে আমাদের, এটাকে বলা হয় ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ ভার্বের এমন একটা রূপ যেটা ধরো অনেক সময় নাউনের মতো ইউজ হয়, ঠিক আছে? তো বলা হয়েছে কোনো সেন্টেন্সে যদি আমরা দেখতে পাই যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, তারপরে যদি আমি কোনো ইনফিনিটিভ দেখতে পাই, ইনফিনিটিভ মানে 2 + ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? তো বলা হয়েছে যে এই অবজেক্টের জন্য, এই ভার্বের যে অবজেক্ট আছে এই অবজেক্টের জন্য প্রপার একটা কী বসবে, এখানে প্রিপোজিশন বসবে, ঠিক আছে? এই রুলসটা আমাকে কী করতে হবে, মনে রাখতে হবে। উদাহরণ দেখো, আই হ্যাভ নো হাউস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখো টু লিভ বসবাস, তো লিভ কোথায়? ইন। আমরা কোথায় বসবাস করি? ঘরের ভিতরে, তো ইন, ঠিক আছে? এই ইনটা কার জন্য এসছে? এই হাউসের জন্য এসছে। তারপরে বাক্য দেখো, তারপরে দেখো উই নিড, আমাদের দরকার, এ পেন, কি? রাইট, লেখার জন্য, দেখো ইনফিনিটিভ। এবার দেখো পেন তো একটা ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টের জন্য যা কী আছে? উইথ আছে, আমরা পেন দিয়ে লিখি, ঠিক আছে? এ হচ্ছে আমাদের রুলস। আশা করি বোঝা গেছে। এটা আমাদের মনে রাখতে হবে যে ইনফিনিটিভ অবজেক্টের পরে যদি কোনো ইনফিনিটিভ বসে তো সেই ইনফিনিটিভের পরে একটা প্রিপোজিশন রাখাটা আবশ্যিক। এটা সেন্টেন্স ইরেরও থাকতে পারে, ঠিক আছে? এটাকে আমি ভাগ করে দিলাম, আই হ্যাভ নো হাউস, টু লিভ, আর এখানে কোনো প্রিপোজিশন দিলাম না, আর বললাম যে ইরোর কোথায় আছে দেখাও। তা তোমাকে বলতে হবে যে ইনফিনিটিভের পরে, অবজেক্টের পরে যদি ইনফিনিটিভ থাকে আর তারপরে আমাকে একটা প্রিপোজিশন রাখাটা বাঞ্ছনীয়, ঠিক আছে? তারপরে কনজাংশনে কীভাবে আসে? কনজাংশন আমি মনে রাখবো, কনজাংশন মানে কি? কনজাংশন মানে সাপোজ ধরে নাও যে আমি অ্যান্ড দিয়ে যুক্ত করবো, ঠিক আছে? তো অ্যান্ড দিয়ে যুক্ত করবো, আমি কী করবো? আমি দুটো নাউনকে যুক্ত করব, ক্লিয়ার? তো এই নাউনের জন্য স্পেসিফিক একটা প্রিপোজিশন আর এই নাউনের জন্য একটা আলাদা একটা স্পেসিফিক প্রিপোজিশন, যেটা সঠিক মনে হবে সেটা দিতে হবে। এটা নয় যে দুটো নাউনের জন্য সেম প্রিপোজিশন বসবে, ঠিক আছে? দেখো লেখা আছে ফ্রগস ক্যান লিভ, ফ্রগ বসবাস করে কোথায়? উভয় জায়গাতে। ওয়াটারের জন্য ইন এসছে তো ল্যান্ডের জন্য ওয়ান এসছে, ঠিক আছে? ওয়াটারের জন্য ইন আসে তো ল্যান্ডের জন্য ওয়ান আসে, দুই ক্ষেত্রে ওয়ান লিখলে ভুল, দুই ক্ষেত্রে ইন লিখলেও ভুল। তো আশা করি বুঝতে পারছো এটা, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে যতগুলো ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলো ভালো করে খেয়াল রাখো। সে, সাজেস্ট, প্রপোজ, রিপ্লাই, এক্সপ্লেন, কমপ্লেন, টক, লিসেন, রাইট, প্রে, ঠিক আছে? এগুলো যতগুলো ওয়ার্ড রয়েছে, তারপর রয়েছে অ্যাপিল, ক্লিয়ার? অ্যাপিল, এই সমস্ত ওয়ার্ড মনে রাখবা। এই সমস্ত ওয়ার্ড যখন তুমি বসাতে যাবা, এগুলো ওয়ার্ডগুলো কী আছে? এগুলো ওয়ার্ডগুলো ভার্ব আছে, তো ভার্বের আর কী আসবে? ভার্বের ধরো একটা সাবজেক্ট আসবে, ঠিক আছে? কিন্তু এই ভার্বের পরে যদি অবজেক্টটা, এই ভার্বের পরে যদি এই অবজেক্টটা যদি পার্সন হয়, কোনো পার্সনকে বোঝায়, ঠিক আছে? পার্সন কী বলো তো? নাউন হতে পারে। পার্সন কী হতে পারে বলো তো? প্রোনাউন হতে পারে। মোট কথা হচ্ছে পার্সন বোঝালেই আমরা এই ভার্বের পরে ঠিক আগে আমরা একটা কী বসাবো? একটা টু বসাবো, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। দেখো বেসিক্যালি ন্যারেশন চেঞ্জে দেখতে পাই যে এ সে টু বি, এ সে বি, এরকম বাক্য থাকে না? এভাবে থাকে, এ সেজ এভাবে থাকে, কিন্তু এ সেজ টু বি এভাবে থাকবে। আচ্ছা এভাবে থাকতে পারে, এ শেড থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এ শেড আছে আর যদি লাস্ট টাইমে একটা অবজেক্ট রাখি বি, তাহলে কিন্তু এই শেডের পরে টু দেওয়াটা কী হয়ে গেলো? কম্পালসারি হয়ে গেলো, ঠিক আছে? ঠিক এরকম সমস্ত আরও যেগুলো রয়েছে দেখো, সাজেস্ট, প্রপোজ, রিপ্লাই, এক্সপ্লেন, কমপ্লেন, টক, এগুলো সব ক্ষেত্রে আর কি টু বসবে। যদি আমরা দেখতে পাই যে ওই ভার্বের পরে কী আছে, এই সমস্ত ভার্বের পরে যদি পার্সন বোঝায় তাহলে টু বসবে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। বাস, এটা কিছু অংশ আমাদের আগে আলোচনা করতে বাকি থেকে গেছিলো, তো আমরা আজকে এটা আলোচনা করলাম। আজকে এটা আমরা নতুন আলোচনা করব। সেই নতুন আলোচনাটা হচ্ছে
নতুন আলোচনা হচ্ছে। দেখো প্রিপোজিশন আমরা কীভাবে শিখলাম। প্রিপোজিশন প্রথমে আমি একাডেমিক লেভেলটা ডিসকাশন করলাম যে কীভাবে আমরা সাধারণ প্রিপোজিশন স্কুল লেভেলে শিখে থাকি, ঠিক আছে। তারপর আমরা ডিসকাশন করলাম যে প্রিপোজিশন গভর্নমেন্ট এক্সামে কী ধরনের আসে, তাই না। তারপর ডিসকাশন করলাম যে আমাদের যেগুলো বেসিক যে নিয়মগুলো কী কী রয়েছে প্রিপোজিশনের, ঠিক আছে। আজকে ডিসকাশন করব যে কিছু প্রিপোজিশন রয়েছে যে প্রিপোজিশন ডিপেন্ড করছে যে তার পরবর্তী যে নাউন ফর্মটা আছে সেই নাউন ফর্মের উপরে ডিপেন্ড করছে যে কোন ধরনের প্রিপোজিশন আসতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা যদি হালকাভাবে বলতে যাই যে প্রিপোজিশনকে ধরো কোনো ওয়ার্ডকে ধরো ফলো করছে, ওয়ার্ডটা কী হতে পারে, এটা নাউন হতে পারে, এটা কি হতে পারে, এটা ভার্ব হতে পারে, এটা কি হতে পারে, এটা অ্যাডজেক্টিভ হতে পারে, ঠিক আছে। তো এই সমস্ত ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশন বসবে সেই প্রিপোজিশনটাকে নির্ধারণ করবে কে, তার পরবর্তী ওয়ার্ড। বুঝতে পারছো। তার মানে দেখো প্রিপোজিশন যে আমি বসাবো তো কিছু পার্টিকুলার কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের পরে একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসে, কিন্তু ওই নির্দিষ্ট প্রিপোজিশনটা ফলো করছে কাকে, মানে ওটা নির্ধারণ কীভাবে বুঝবো, তার পরবর্তী ওয়ার্ডটা দেখে আমাকে বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি প্রিপোজিশনটা কী বসবে, ঠিক আছে। এগুলো নিয়ে আমাদের একটু আজকে আলোচনার টপিক। দেখি কী কী আছে। দেখো আমাদের সামনে রয়েছে দেখো বিফোর মানেও আগে, ইন ফ্রন্ট মানেও আগে, অপোজিট মানেও আগে, আর অপোজিট টু মানেও মুখোমুখি আর কি। অপোজিট মানে তো বিপরীত, কিন্তু এখানে আগে সেন্সও ইউজ হয়। তো কোনটা কোন ক্ষেত্রে ইউজ হয় দেখো। তো আমরা মনে রাখবো বিফোর কথাটা ইউজ করব দুটো ক্ষেত্রে। যদি আমাকে টাইম বোঝায় তো টাইমের আগে আমরা বিফোর কথা ইউজ করব, বিফোর প্রিপোজিশন। আচ্ছা, আর কোথায় ইউজ করব, বিফোর আমরা ওই ক্ষেত্রে ইউজ করব যদি আমাকে কোনো হিউম্যান ক্যারেক্টারিস্টিক বোঝায়, কোনো মানুষের চরিত্র বোঝায়, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক যখন বোঝায়, ঠিক আছে। তো টাইম বলতে দেখো সময় কি হতে পারে, মানডে মানে দিন হতে পারে, বা কোনো নির্দিষ্ট সময় হতে পারে, মাস হতে পারে, তাই না। প্রথমে এক্সাম্পলটা দেখো, প্লিজ সাবমিট দ্য রিপোর্ট কি বিফোর দ্য টাইম, টাইমটা কি মানডে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে এটা দেখো, উদাহরণটা দেখো। তারপরে উদাহরণটা রয়েছে আমাদের, দ্য অ্যাকিউজড স্টুড বিফোর দ্য জাজ। এই জাজটা কি বলতো, একটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক বলছে, সেক্ষেত্রে আমরা এখানে বিফোর দেবো। এখানে কোনোদিন ইন ফ্রন্ট অফ হবে না, এখানেও কোনোদিন ইন ফ্রন্ট অফ হবে না, ঠিক আছে। আচ্ছা, আমি বললাম কাউকে আমার সামনে উপস্থিত করা হলো, তো আমি ভাবে লিখবো আর কি সামওয়ান ওয়াজ সামন মানে কাউকে তো অর্ডার দিয়ে ডেকে পাঠানো, ওয়াজ সামন দেখো বিফোর মি, এই মি এর জন্য এখানে বিফোর হলো, ঠিক আছে। মিটা তো হিউম্যান ক্যারেক্টারিস্টিক, ওখানে মি হলো, ওখানে ইন ফ্রন্ট অফ কখনো হবে না। তবে ইন ফ্রন্ট অফ কোন ক্ষেত্রে হবে, ইন ফ্রন্ট অফ হবে যদি আমাকে দুটো ফিজিক্যাল লোকেশন বোঝায়। ধরো আমি দুটো ফিজিক্যাল লোকেশন বলছি কি, যে সাপোজ একটা আছে ধরো বিল্ডিং, আর বিল্ডিংয়ের সামনে গাড়ি, ঠিক আছে, বা দুটো বিল্ডিং মুখোমুখি। তো ওইখানে দেখো এ লার্জ ট্রাক ইজ পার্কড ইন ফ্রন্ট অফ আওয়ার বিল্ডিং। দেখো বিল্ডিংটাও কি জড়বস্তু, আর লার্জ ট্রাকটাও কি জড়বস্তু। তো দুটো জড়বস্তু যখন আমরা মুখোমুখি সামনাসামনি বোঝাই, সেক্ষেত্রে এখানে কী ইউজ করছি, ইন ফ্রন্ট ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা, এই মুখোমুখি কথা যখনই উঠলো, সেক্ষেত্রে আমি বলি এই মুখোমুখি কথা বলতে অপোজিট সেন্সও ইউজ হয়, ঠিক আছে। যদি আমি মনে করি যে দুজন পার্সন এক অপরের মুখোমুখি করে বসে আছে, সেক্ষেত্রে আমরা কী ইউজ করবো, অপোজিট, মানে দে স্যাট অপোজিট ইচ আদার অ্যাট দ্য ডাইনিং টেবিল, ঠিক আছে। এক অপরের মুখোমুখি করে কি ডাইনিং টেবিলে ওরা বসে আছে, হলো। তাহলে অপোজিটটা যদি ওভাবে হয়, তাহলে বলো তো অপোজিটটা ভার্ব ফর্ম হিসাবে ইউজ হয়, ঠিক আছে। অপোজিটটা কী হয়, ভার্ব ফর্ম হিসাবেও ইউজ হয়, ঠিক আছে। তো তারপরে অপোজিটের পরে যে টু ইউজ হয়, তো টু কোন ক্ষেত্রে ইউজ হবে, তো টু হবে কি বলো তো, এখানে মনে রাখবা আমার যদি কোনো পলিটিক্যাল ভিউ থাকে বা কোনো আমাদের কমেন্ট থাকে, আর কমেন্টে ডিসঅ্যাগ্রিমেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা অপোজিট টু কথাটা ইউজ করি। তারপর হিজ পলিটিক্যাল ভিউজ আর কমপ্লিটলি অপোজিট টু মাইন্ড, ঠিক আছে। মানে এখানে পলিটিক্যাল ভিউ বলতে আমি এখানে কী বলতে চাইলাম, আমি কমেন্ট কথাটা উল্লেখ করছিলাম, আমার কমেন্টটা তার থেকে পুরোপুরি উল্টো, এখানে অপোজিট টু দিব। আচ্ছা, একটা জিনিস আর মনে রাখবো, সাপোজ আমি বললাম যে ক্যাটরিনা কাইফকে শাহরুখ খানের বিরুদ্ধে বলতে ওই ক্যারেক্টার হিসাবে বলছি না, মানে শাহরুখ খান হিরো, তো হিরোইন হিসেবে কাকে নিয়ে হলো, ক্যাটরিনা কাইফকে না হলো, কোথায়, ধরো জব তাকে জান সিনেমাতে। তো ওখানে আমরা বলতে পারি যে ক্যাটরিনা ইজ কাস্টেড অপোজিট টু শাহরুখ খান ইন জব তাকে জান আর কি, ঠিক আছে।
তো এই ক্ষেত্রে আমরা কি অপোজিট টু কথা ইউজ করবো। ঠিক আছে, বেশি মানে মাথায় প্রেশার নেওয়া দরকার নাই। যে কয়েকটা পয়েন্ট আমি বলছি সে কয়েকটা পয়েন্ট খালি মনে রাখো, এগুলোই বেসিকে পরীক্ষাতে আসে। ঠিক আছে, নাহলে পরীক্ষাতে দেওয়ার মতো অনেক কিছু আছে। ওই হিসাবে যদি ধরে যে আমি এমন কিছু দেবো ছাত্ররা যদি না পারবে, তাহলে তো অনেক কিছুই দেওয়া যায়, তাই না? তবে কিছু বেসিক আমাকে ইন্টারলিঙ্ক বুঝে নিতে হয়, যার মাধ্যমে পরীক্ষাতে আসে এবং এক্সামিনার এভাবেই টেস্ট করে আমাদেরকে। ঠিক আছে, তারপর ইনস্টেড কথাটা আছে। ইনস্টেড মানে কি পরিবর্তে। তো ইনস্টেড অনেক সময় কী হয়, অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয়। আর ইনস্টেডের সঙ্গে যখন অফ যুক্ত করে নিব তখন একটা প্রিপোজিশনের ব্যবহার হয়। তো অ্যাডভার্স ব্যবহার কীভাবে, যে দেখো সি ওয়াজ অফার টি, ঠিক আছে, তাকে চা অফার করা হয়েছিল, বাট সি রিকোয়েস্টেড কফি ইনস্টেড। ঠিক আছে, চায়ের পরিবর্তে সে কী নিল, কফি নিল। এখানে দেখো এখানে আমাকে টাইমকে ডিনোট করছে, তাহলে আমি এখানে কি বলবো, যে এখানে অ্যাডভার্ব সেন্সটা আমি ইউজ করলাম। ঠিক আছে, কিন্তু ইনস্টেড অফ, এখানে দেখো তো উই ওয়াকড হোম ইনস্টেড অফ টেকিং এ ট্যাক্সি। ঠিক আছে, এখানে খেয়াল করো তো ইনস্টেড অফ হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, তারপরে এই যে টেক তো ভার্ব, তাই না? তো মনে রাখবো প্রিপোজিশনের পরে সর্বদা ভার্বের আইএনজি ফর্ম হয়। ঠিক আছে, আইএনজি ফর্ম গঠন হয়, ওটার ভার্ব থাকে না, ওটা কিসে পরিণত হয়ে যায়, ওটা জিরান্ডে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো। তাহলে উই ওয়াকড হোম ইনস্টেড অফ টেকিং ট্যাক্সি, ট্যাক্সি নেওয়ার পরিবর্তে আমরা হেঁটে কোথায় গেলাম, বাড়ি গেলাম। ক্লিয়ার? খুবই সহজ, খুবই সহজ। যে কয়েকটা পয়েন্ট আমি মনে রাখতে বলছি বাস সেগুলোই মনে রাখো, আর বেশি কিছু মনে রাখতে হবে না। ঠিক আছে, প্লাস এই পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো ওখানে পিডিএফটা তোমরা নিয়ে এখানে প্র্যাকটিস করতে পারো, এখানে মনে রাখতে পারো আর কি, পড়তে পারো। তারপর দেখো রাউন্ড মানে গোল বুঝি, এরাউন্ড মানে চার ধারে, আর এবাউট মানে কারো সম্পর্কে। তো রাউন্ড আর এরাউন্ডের মধ্যে আমরা কী হয়, আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। রাউন্ড কোন ক্ষেত্রে বলবো, রাউন্ড বলবো যে আমরা বৃত্তাকার পথে যখন যে জিনিসটা হয়তো ঘোরাঘুরি করছে সেটা আমি রাউন্ড কথা উল্লেখ করবো। দেখো দ্য মুন রিভলভস রাউন্ড দ্য সান। কী আছে, দেখো চাঁদ কোথায় ঘুরে, পৃথিবী চার ধারে ঘুরে। কিন্তু চার ধারে বলতে ধরো আমি তোমাকে একটা সিটি বলছি, দেখো একটা আমাদের সিটি আছে, ধরো আমার একটা সিটির নাম মালদা, আর সিটিতে বড় বড় বিল্ডিং আছে। ঠিক আছে, বড় বড় বিল্ডিং আছে, কত বড় বড় বিল্ডিং আছে। আর আমি বললাম যে কেউ একজন পুরো সিটির বিল্ডিংয়ের চারধারে সমস্ত শহর মিলে কী করেছে, ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, সমস্ত জায়গায় তো ঘুরে বেড়াচ্ছে, মানে সমস্ত বিল্ডিংয়ের চারধারেও ঘুরে দেখবে, পার্ক টার্ক সব ঘুরে দেখবে। তো এই ক্ষেত্রে আমরা কী ইউজ করব, এই ক্ষেত্রে আমরা রাউন্ড ইউজ করব, বা মোটামুটি একটা আমরা এস্টিমেট সেন্সে রাউন্ড ইউজ করব। ঠিক আছে, তো রাউন্ড মানে সবসময় ভাবো যে ওটা গোলাকার বৃত্তপথে যাচ্ছে, আর এরাউন্ড বলতে কী বলবো, যে গোলাকার বৃত্তপথে নয়, ও সব দিক দিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে অন অল সাইডস। ঠিক আছে, র্যান্ডম মোশন, সব দিকে যাচ্ছে। তো উই ওয়ান্ডার্ড, এই ওয়ান্ডার দেখো WAN ওয়ান্ডার, এই ওয়ান্ডার মানে যে ঘোরাফেরা করা, আর WONDER এই ওয়ান্ডার মানে অবাক হওয়া। ঠিক আছে, অ্যারাউন্ড দ্য ওল্ড সিটি, আমরা কি স্ট্রিট অল আফটারনুন, দেখো আমরা অ্যারাউন্ড দ্য ওল্ড সিটি। ঠিক আছে, আমরা এই সিটির চারপাশে এদিক ওদিক কী করছিলাম, মানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবাউট বলতে কী বলতো, যে কোনো কিছু সম্পর্কে বা অ্যাপ্রক্সিমেটলি কিছু ধারণা বলতে আমরা এবাউট কথাটা ইউজ করি। এবাউট খুব একটা বড় জিনিস নয়। ঠিক আছে, তারপরে আসো ইউজ অফ মেড। মেড কথাটা কোথায় ইউজ করবো বলো তো? মেড মানে মেক, অ্যাকচুয়ালি মেডটা কি, মেকের ভিতরে এটা মেড এসছে। তো মেডের পরে দেখো দুটো জিনিস হতে পারে, অফ হবে আর ফ্রম হবে। তো কী করে বুঝবো, যদি দেখতে পাই যে এমন কোনো ফর্ম কী হয় বলো তো, যদি ফর্ম চেঞ্জ না হয় তাহলে সেক্ষেত্রে অফ। যেমন ধরো দিস বিউটিফুল স্কাল্পচার ইজ মেড অফ ব্রোঞ্জ। তো স্কাল্পচার যে মূর্তিটা ব্রোঞ্জ দিয়ে তৈরি, দেখো আমি কী বলছি, মেড অফ দিয়েছি। আব এই ব্রোঞ্জ মূর্তিটাকে যদি আমি গলাই তো ঘুরে ফিরে আবার কী পেয়ে যাবো, আবার আমরা এই স্কাল্পচার যদি গলাই তাহলে আমরা ঘুরে ফিরে ব্রোঞ্জ পেয়ে যাবো, তাই না? আচ্ছা, টেবিল কী দিয়ে তৈরি, টেবিল ইজ মেড অফ কী বললাম, আমি ধরুন যে কাঠ বললাম। ঠিক আছে, তো আমি বললাম আর কি যে উড। তো বলা হয়েছে আমি যদি টেবিলটাকে ভাঙি তো উডই পাবো। ঠিক আছে, আর এই উড দিয়ে ছোটোখাটো চেয়ার বানিয়ে নিব। ঠিক আছে, তো যদি আমরা ভেঙে, মানে ফর্ম চেঞ্জ হলো না, মানে ওটাকে ভেঙে আবার ওই ফর্মে, মানে ওর যেটা ম্যাটেরিয়ালসটা পাওয়া যাবে সেটাকে আমরা কী বলবো, মেড অফ কথা ইউজ করবো। ঠিক আছে, আর মেড ফ্রম, যেটা কী হবে, ফর্ম কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কারণ পেপার ইজ মেড ফ্রম উড পাল্প। ঠিক আছে, উড পাল্প বলতে আমরা বুঝি আর কি যে কাঠের গুঁড়া টুড়া এগুলো সবকে পচিয়ে দেওয়া হয়, তাই না? এবার যদি আমরা বলতে চাই যে ঘুরিয়ে আবার কাঠের গুঁড়া নিয়ে আসবো, তাহলে কোনো দিনই সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা, কারণ কি মিল্ক ইজ কীভাবে, কার্ড। ঠিক আছে, আমরা বলতে পারি দই, কার্ড ইজ, তাহলে বলো মেড অফ হবে না ফ্রম হবে, ফ্রম মিল্ক, বলো কোথায় হবে? যদি দই তৈরি করে দিই দুধ থেকে, তাহলে কি আর কি কোনো দিন দই থেকে দুধ তৈরি করতে পারবো? দুধ থেকে দই তৈরি হয়, তাই না? তাহলে কী হবে, এখানে কোনো দিনই ফর্ম হবে না, কী হয়ে যাবে, ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসি, দেখো ডিল আর কোপ দুটো মানেই প্রায় একই। তো আমরা মনে রাখবো ডিল ইন কোন ক্ষেত্রে বসবে, যদি কোনো বিজনেস অর্থে বোঝায়, ব্যবসা করা অর্থে বোঝায়, তাহলে আমরা কী বলবো, ডিল ইন। তাহলে হিজ আঙ্কাল ডিলস ইন প্রেসিয়াস স্টোন। ঠিক আছে, সে ধরো যে কোনো পাথরের ব্যবসায়ী আর কি। কিন্তু ডিল উইথ তখন বলবো যখন কোনো জিনিস আমাকে হ্যান্ডেল করতে বলবো, কোনো জিনিস ট্যাকেল করতে বলবো, কোনো জিনিস ম্যানেজ করতে বলবে। দেখো আই ক্যান নট ডিল উইথ অল দ্য স্ট্রেট রাইট নাও। ঠিক আছে, এখানে কোনো হ্যান্ডেল আর ট্যাকলের কথা বলি তাহলে ডিল উইথ বলবো। আর ডিল আউট
কোনো জিনিস ডিস্ট্রিবিউট করতে, ঠিক আছে, কোনো জিনিস গিভ অ্যাওয়ে করতে, তাই না? গিভ অ্যাওয়ে মানে কোনো জিনিস ডিস্ট্রিবিউট করে দেওয়া। তো ডিস্ট্রিবিউট করতে আমরা দেখো টিচার ডিল্ড আউট দ্য টেস্ট পেপার টু দ্য স্টুডেন্ট, বুঝতে পারছি যে স্টুডেন্টের কাছে পেপারটাকে ডিস্ট্রিবিউট করা হলো, কে করলো? টিচার করলো। আর ডিল বলতে এখানে দেখো ভিটুর কথা ইউজ করেছে, ক্লিয়ার? আরেকটা জিনিস মনে রাখবো আমরা এখানে, যে কোপ উইথ মানে হচ্ছে যে কোনো জিনিসকে মানিয়ে নেওয়া, কোনো জিনিসকে অ্যাডপ্ট করে নেওয়া, ঠিক আছে, অ্যাডাপ্ট করে নেওয়া। তো অনেক সময় একটা ভুল আমরা ইউজ করি যে কোপ আপ উইথ কথাটা আমরা ইউজ করি, তো সবসময় মনে রাখবা যে কোপের সঙ্গে সব সময় কী আসবে? উইথ আসবে। কোপের সঙ্গে কখনো আপ নিয়ে আসবা না, এটা হচ্ছে আমাদের কি ভুল প্রয়োগ, ঠিক আছে? তো মনে থাকবে কোপের সঙ্গে আমাদের উইথ কথা যুক্ত থাকবে, ক্লিয়ার? আচ্ছা, এরপর ইম্পর্টেন্ট টপিক আছে দেখি ম্যারি। তো বিষয়টা হচ্ছে যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে ম্যারি কথাটা বসে তাহলে ও কোনো প্রিপোজিশন নেবে না। দেখো ডেভিড ম্যারিড সারা, দেখো ভিটু হিসাবে কোনো এটা অ্যাক্টিভ ভয়েস রয়েছে, এখানে কোনো কিছু বসবে না। যদি প্যাসিভ বসে তো প্যাসিভ ভয়েসে আমরা ম্যারিডের পরে সবসময় টুকে নিব, ঠিক আছে? তাহলে ভেবে নিতে হবে যে ম্যারিড এর পরে টু বসবে যদি স্ট্রাকচারটা কী হয়? প্যাসিভ ভয়েস হয়। আর ম্যারিডের পরে কোনো প্রিপোজিশন বসবে না যদি কী হয়? ওটা অ্যাক্টিভ ভয়েস হয়। তাহলে ডেভিড বিয়ে করলো সারাকে, তাহলে সারার বিয়ে হয়েছিল ডেভিডের সঙ্গে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি বলি যে কোনো বাবা তার মেয়ের বিয়ে দিল, তো আমি তো এটা লিখতে পারি না যে ফাদার ম্যারিড হার ডটার, তাহলে এটা একটা অশ্লীল কথাবার্তা হয়ে গেল না? তাহলে আমি কীভাবে বলবো স্যার যে কোনো বাবা তার মেয়ের বিয়ে দিল? তো ওই ক্ষেত্রে আমরা কী ইউজ করি বলো তো? ও ডাবল এফ অফ কথাটা ইউজ করি। তার মানে আমি এভাবে বলতে পারি যে ফাদার ম্যারিড অফ হার ডটার, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো বর্ন কথা, বর্ন মানে জন্ম নেওয়া, তাই না? তো বিয়ার মানে জন্ম নেওয়া, এই বিয়ের মানে সহ্য করা হয়। তো এই বিয়ের মানে জন্ম নেওয়া, তো বর্ণের পরে ইনও বসে, বর্ণের পরে অফও বসে, বর্ণের পরে টুও বসে। তো আমরা মনে রাখবো বর্ণের পরে আমরা ইন কোথায় কোথায় দিব বলো তো? বর্ণের পরে আমরা ইন কোনো জায়গা বললে, কোনো মান্থ বললে, ঠিক আছে, আর কোনো ফ্যামিলি কথা বললে আমরা এখানে বর্ণের পরে ইন নিব। যেমন আমরা বলবো কি যে বর্ন ইন এ রিচ ফ্যামিলি হলো। আচ্ছা, বলতে পারি বর্ন ইন জানুয়ারি, কথা বলতে পারি। আচ্ছা, বলতে পারি বর্ন ইন কলকাতা বলতে পারি। দেখো আমি একটা ফ্যামিলি বা মাসের নাম বা কলকাতা। এবার বর্ন অন লিখবো কখন বলো তো? আমি বর্ন অন লিখবো যখন কোনো আমাকে ডেটের কথা বলবে। ডেট বলতে আমি লিখলাম 20 সেপ্টেম্বর, দেখো তাহলে এখানে বর্ন অন হয়ে গেল। কিন্তু মাসের নাম বলে কী হয়ে গেল? ওখানে ইন হয়ে গেল জানুয়ারি ক্ষেত্রে, ঠিক আছে? এ বর্ন অফ কোথায় বসে? কোনো কিছুকে রেজাল্ট বা জন্ম দেওয়া, অরিজিন, এই সেক্ষেত্রে বর্ন। দেখো ট্রু কারেজ, সত্যিকারের উৎসাহ, ইজ বর্ন অফ নেসেসিটি, যখন দরকার পড়ে তখন হয়ে যায়। তো বর্ন অফ কী দিব? কোনো কিছু আমাকে সোর্স বলে, আমি বললাম যে মাইগ্রেশন, আমি যদি একটা বাক্য আর দিই, দেখো তো নিজে থেকে একটা বাক্য দেওয়ার চেষ্টা করছি। আমি লিখলাম পোভার্টি ইজ বর্ন অফ নট ওয়ার্কিং। দেখো তো কী লিখলাম, যে পোভার্টি ইজ বর্ন অফ নট ওয়ার্কিং। দেখো আমি এখানে কোনো কিছু কাজ না করলে রেজাল্ট কী হবে? গরিবই চলে আসবে, তাই না? পোভার্টি চলে আসবে। তাহলে দেখো বর্নের পরে টু হবে যদি আমরা স্পেসিফিক্যালি আমি প্যারেন্টের কথা যদি বলি, ঠিক আছে? দ্য টুইন্স ওয়ার বর্ন টু দ্য হ্যাপি কাপল বলতে আমি এখানে কার কথা বলতে চাইছি? প্যারেন্টসের কথা বলতে চাইছি। তাহলে বুঝতে পেরেছ যে বর্নের পরে ইনও বসে, বর্নের পরে অফও বসে, বর্নের পরে টুও বসে। এই কয়েকটা উদাহরণ মনে রাখো, বাস পরীক্ষার জন্য যথেষ্ট, আর দরকার নাই বেশি কিছু মনে রাখা। তারপরে দেখো নিড মানেও দরকার আর কি মানেও প্রধান। তাহলে দেখো দুটো ক্ষেত্রে দেখো নিডের পরে অফ কখন বসে আর নিডের পরে ফর কখন বসে। যদি আমার কোনো কিছু সত্যিকারের অভাব থাকে তাহলে আমি কি বলবো? নিড অফ। নিড মানে প্রয়োজন, অভাব আছে, ঠিক আছে? দ্য রেফিউজি আর ইন ডেসপারেট নিড অফ ফুড, যারা হয়তো রিফিউজি আছে, যারা হয়তো অন্য জায়গা থেকে এসছে, তারা অভাবে আছে, তাদের কিসের অভাবে? খাবারের অভাবে, শেল্টারের আশ্রয়ের অভাবে আছে, ঠিক আছে? আর নিড ফর দিব যেখানে অভাব নেই, এক্সট্রা দরকার আছে, অ্যাডিশনাল দরকার আছে, ঠিক আছে, এক্সট্রা দরকার আছে, তখন বলবো কি দেয়ার ইজ নো নিড ফর ফার্দার ডিসকাশন। দেখো এক্সট্রা ডিসকাশনের দরকার নেই। তাহলে নিড ফর আর নিড অফ কথা বুঝতে পেরেছো, দুটো আসবে কোথায় আসবে আর কি। তাহলে কি আর কি এর পরে টু কোথায় বসবে আর কি এর পর অফ কোথায় বসবে? যদি আমাকে কোনো কিছু ভার্চুয়াল সেন্সে বোঝে, যেমন এডুকেশন ইজ দ্য কি টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট লাইফ। তো এডুকেশন তো একটা ভার্চুয়াল জিনিস, তাই না? ওটাকে আমরা ছুতে পারবো না, অনুভব করতে পারবো। সেক্ষেত্রে দেখো কি এর পরে টু এসছে। কিন্তু অ্যাকচুয়াল যদি তালা থাকে, ঠিক আছে, তালার চাবি আমরা ছুতে পারি, তো আমি বলি আই লস্ট দ্য কি অফ মাই লকার, আমি তালাটাকে ছুতে পারবো, এটা ফিজিক্যাল সেন্স আছে, তাই না? ফিজিক্যাল কি, সেক্ষেত্রে আমরা অফ কথাটা ইউজ করবো। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো ইউজ অফ কী রয়েছে?
ডাই কথাটা কোথায় ইউজ হবে, দেখো ডায়ের পরে অফ বসে, ডায়ের পরে ফ্রম বসে, ডায়ের পরে ইনো বসে, ডায়ের পরে ফর বসে। তবে মনে রাখতে হবে যদি কোনো আমাকে রোগের কথা বোঝায়, ঠিক আছে, রোগ, তাহলে সেক্ষেত্রে আমরা কী বলবো, সেক্ষেত্রে আমরা ডাইড অফ বলবো। শুধু কেবলমাত্র একটা জায়গায় আমরা ডাই অফ এক্সট্রা উল্লেখ করবো, কি হাঙ্গার, ঠিক আছে, হাঙ্গার কথাটা আসলে ওখানে ডাই আসবে, তাহলে হি ডাইড অফ হাঙ্গার, শুধু কেবলমাত্র এই হাঙ্গারের ক্ষেত্রে অফ আসবে, ঠিক আছে, এটা খালি মনে রাখতে হবে আমাকে। আর বাকি রোগের নাম বললো মানে ডাই অফ। দেখো মেনি ইনোসেন্ট পিপল ডাইড অফ কলেরা, কলেরা রোগের নাম, কলেরা থাকতে পারে, ম্যালেরিয়া থাকতে পারে, মেসলেস থাকতে পারে, ঠিক আছে, কত রকমের রোগ থাকতে পারে, ঠিক আছে। ফ্রম কোথায় হবে, ফ্রম যদি কোনো ক্ষতবিক্ষত হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো কারণ বোঝায়, ঠিক আছে, রিজন বোঝালে ওখানে ডাই ফ্রম, দেন দ্য সোলজার ডাইড ফ্রম হিজ সেভিয়ার ব্যাটেল উন্ড, ঠিক আছে, কোনো কারণ বললে ফ্রম, কারণ না বললে যদি রোগের নাম বলে তাহলে ডিজিজ বললে অফ, হ্যাঁ, আর একটা এক্সট্রা মনে রাখতে হবে কি, যে হাঙ্গার থাকলে অফ বসে, ক্লিয়ার। আরেকটা মনে রাখতে হবে ডাই হারনেস কথাটা মনে রাখতে হবে, যে হারনেস মানে হচ্ছে ডিউটি, ঠিক আছে, কোনো পুলিশ অফিসার, কোনো মিলিটারি অফিসার বা কোনো প্রাইভেট অফিসার যেই হোক না কেন, ঠিক আছে, যে ও যদি ডিউটিতে মারা যায় তাহলে আমরা ওকে বলি ডাইড ইন হারনেস, এটা একটা ফ্রেজের মতো, ঠিক আছে। আর কোনো জায়গাতে মারা গেলে আমরা ডাইড ইন বলি, তাই না। তো ডাইড ইনের পরিবর্তে আমরা কী কথাটা ইউজ করি বলো তো, কিলড ইন কথাটা বেশি ইউজ করি, ক্লিয়ার। আর ডাইড ফর, তো আমরা মনে রাখবো যে কেউ হতো কোনো মিলিটারি হতো নিজের মাদারল্যান্ডের জন্য মৃত্যুবরণ করলো, তেন ফ্রিডম ফাইটার্স গ্ল্যাডলি ডাই ফর দেয়ার বিলাভেড কান্ট্রি, ঠিক আছে। এই ছিল আমাদের কয়েকটা আলোচনা, ঠিক আছে। আর এরপরেও বেশ কয়েকটা আলোচনা রয়েছে, এটা আমি আজকে আর করছি না, ভিডিও প্রচুর লম্বা হয়ে যাচ্ছে। পরের দিন দেখো আমরা 10 নম্বর যেগুলো মানে ডিফার, পার্ট, কম্পেয়ার এগুলো রয়েছে, তারপরে আমাদের কাছে আর যেগুলো রয়েছে এগুলো পরবর্তী আমরা ক্লাসে আলোচনা করব। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, কোনো যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের ডাউটগুলো ক্লিয়ার করার জন্য।